Hey guys, welcome to the channel Note the Notes. আমি অয়ন আর আজকে আমরা শিখে নেব what is chord. তো চলো শুরু করা যাক। chord হলো তিনটে বা তার অধিক নোটের একটা কম্বিনেশন। মানে তিনটে বা অধিক নোট সাইমালটেনিয়াসলি যদি একসাথে বাজে তাহলে যে সাউন্ডটা তৈরি করে সেটাকে বলা হয় কর্ড। তো এই তিনটে বা অধিক নোটের যে বিষয়টা বলছি সেটা কিভাবে তৈরি হয়, কি কি উপাদান দিয়ে জিনিসটা তৈরি হয়, চলো সেটা শিখে নেওয়া যাক। ধরো তোমার কাছে 7টা নোট আছে, 1 2 3 4 5 6 7। তোমাকে যদি বলা হয় একটা কর্ড তৈরি করে দেখাও এই 7টা নোট নিয়ে, তাহলে তুমি কিভাবে করবে? প্রথমত যে নিয়মটা আছে সেটা হচ্ছে প্রথম, তৃতীয় এবং পঞ্চম, মানে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ নোট, এই তিনটেকে তুলে নাও। যে নোটগুলো এলো এই তিনটে নোটকে একসাথে বাজিয়ে দাও, তাহলে যেটা হবে সেটা একটা কর্ড ফর্মেশন। এর সঙ্গে এই তিনটে নোটের সঙ্গেও অ্যাডেড অনেক রকমের নোট আমরা ইউজ করতে পারি একটা কর্ডের মধ্যে। সেটা অনেক একটা বড় সাবজেক্ট, সেটার অতটা ডিপে আমরা এই মুহূর্তে ঢুকবো না। আপাতত বেসিক ধারণাটা দেওয়ার জন্য এইটাই হচ্ছে সূত্র। ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ এই তিনটে নোটকে একসাথে বাজালে যে সাউন্ডটা তৈরি হয় তাকেই বলা হয় একটা কর্ড। এবার এই কর্ডের বিষয়টা একটু রিয়েল লাইফ এক্সাম্পলে আসি। ধরো ডি মেজর স্কেল তুমি বাজাচ্ছ। ডি মেজর স্কেলের যে কটা নোট আছে আমরা বলে নিই, ডি, ই, এফ শার্প, জি, এ, বি, সি শার্প, ডি। এই যে 8টা নোট বললাম সেখানে ডিটা দুবার আছে। সো যেই যে 7টা নোট ডি থেকে শুরু করে সি শার্প পর্যন্ত, প্রত্যেক কটা নোটের এগেনস্টে একটা করে কর্ড হয়। এবার সেই কর্ডগুলো কি করে চিনবো, কি করে বাজাবো? একটা নোটের এগেনস্টে কর্ড বাজানোর প্রথম নিয়ম হচ্ছে ওই নোটটা ওই কর্ডের তিনটে নোটের মধ্যে একটা হবে। মানে ডি নোটের এগেনস্টে তুমি যদি কোনো কর্ড বাজাতে চেষ্টা করো তাহলে ডি নোটটা ওই পার্টিকুলার কর্ডের ভেতরে কিন্তু থাকতে হবে। তাহলে ডি নোটটার জন্য কি কি কর্ড হতে পারে খেয়াল করো। আমি ডি দিয়ে যদি ডিকে ফার্স্ট নোট ধরি তাহলে ডি থেকে ফার্স্ট, থার্ড অ্যান্ড ফিফথ তুলে নেবো। তার মানে ডি, এফ শার্প অ্যান্ড এ, এই তিনটে তুলে নিয়ে যে কর্ডটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে ডি মেজর কর্ড। এই ডি মেজর কর্ডটা কিন্তু আমি ডি মেজর স্কেলের ফার্স্ট নোট ডি এর সঙ্গে ইউজ করতে পারি। আরও কিছু নোট আছে যেখানে ডি ইউজ হয়। আপাতত আমি বলে দিচ্ছি, তোমাদের এই সূত্রটা পরে আসছি। জি মেজর কর্ডটাও কিন্তু ডি নোটের এগেনস্টে ব্যবহার করা যেতে পারে, কারণ জি কর্ডটার মধ্যে বা জি মেজর কর্ডটার মধ্যে জি, বি অ্যান্ড ডি এই তিনটে নোট কিন্তু প্রেজেন্ট থাকে। তো বোঝা গেল প্রত্যেক কটা নোটের এগেনস্টে আমাকে যখন কর্ড খুঁজে পেতে হবে তখন এটা মাথায় রাখতে হবে যে ওই নোটটা ওই পার্টিকুলার কর্ডের মধ্যে কিন্তু একটা নোট হবে। এবার এই বিষয়টা থেকে আরেকটা ধারণা কিন্তু আমরা পেতে পারি, সেটা হচ্ছে এই যে এতগুলো স্কেল আমাদের কাছে আছে, এই যে টোটাল 12টা স্কেল, 12টা স্কেলের প্রত্যেক কটার যে মেজর অ্যান্ড মাইনর নোটসগুলো, প্রত্যেক কটা নোটের এগেনস্টে কিন্তু ডিফারেন্ট কর্ড পাওয়া যায়। এবার সেই কর্ডগুলো খুঁজে বার করাও কিন্তু আমাদের এই সূত্রের মাধ্যমেই করা যেতে পারে। ধরো তোমাকে বলা হলো ডি মেজর স্কেলের মধ্যে ই যে নোটটা আছে, ই নোটটার এগেনস্টে কী কী কর্ড হতে পারে, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ই দিয়ে শুরু যদি আমি একটা কর্ড বলি, ধরো ই এর পরে থার্ডটা হচ্ছে জি শার্প অ্যান্ড তারপরে হচ্ছে বি। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো ই মেজর কর্ডে জি শার্প নোটটা আসে, তার মানে আমি ই নোটের জন্য ই মেজর কিন্তু কর্ডটা ইউজ করতে পারি না, কারণ জি শার্প নোটটা কিন্তু ডি মেজর স্কেলে নেই। ভালো করে বুঝতে চেষ্টা করো, একটা কর্ড কিন্তু সেটাই হবে যে নোটগুলো ওই পার্টিকুলার স্কেলে প্রেজেন্ট। মানে আমি ই নোটটার জন্য ই মেজর কর্ড ডি স্কেলে ইউজ করতে পারি না। যেহেতু এখন ডি স্কেল নিয়ে আলোচনা করছি, ই মেজর কর্ডটা কিন্তু ডি স্কেলের মধ্যে পুরোটা পড়ে না, কারণ জি শার্প নোটটা ওর মধ্যে ইনক্লুডেড। তো সেক্ষেত্রে ই নোটটা বাজাতে গেলে আমাকে ই মাইনর কর্ড ইউজ করতে হবে। এবার মেজর কর্ড মাইনর কর্ডের পার্থক্য কি? ঠিক আগের ওই মেজর মাইনরের সূত্রের মতোই। এক্ষেত্রে মাইনর কর্ড মানে হচ্ছে থার্ড নোটটা হবে ফ্ল্যাট, মানে গা নোটটা হবে কোমল, তাহলেই যে কর্ডটা দাঁড়ায় সেটাই হচ্ছে মাইনর কর্ড। এক্ষেত্রে দেখো ই মাইনর কর্ড যদি দেখি, মেজর কর্ডের ক্ষেত্রে দেখলাম যে জি শার্প নোটটা আমাদের ই কর্ডে আসছে, কারণ ফার্স্ট নোট ই, থার্ড নোট হচ্ছে জি শার্প,
অ্যান্ড ফিফথ নোট হচ্ছে বি। এক্ষেত্রে যদি ই মাইনর নিই তাহলে কিন্তু ফার্স্ট নোটটা ই, থার্ড নোটটা কিন্তু জি অ্যান্ড ফিফথ নোটটা হচ্ছে বি। তো জি, বি, ই এই তিনটে নোটই কিন্তু আমাদের ডি মেজর স্কেলের মধ্যে প্রেজেন্ট। তাই জন্য ই নোটটাকে দেখাতে গেলে আমি ই মাইনর কর্ড ইউজ করতে পারি। এবার তোমরা বলতে পারো জিনিসটা প্রচণ্ড কনফিউজিং, কারণ একটা মেজর স্কেলের মধ্যে আমরা মাইনর কর্ড ইউজ করছি, সেটা কীরকম অদ্ভুত শোনাচ্ছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি অদ্ভুত শোনাচ্ছে, কিন্তু তুমি যদি পার্টিকুলার ওই নোটের রেসপেক্টে ভাবো তাহলে কিন্তু জিনিসটা অড নয়। কারণ আমার কাছে স্কেলটা হচ্ছে ডি মেজর, কিন্তু আমি কর্ডটা ব্যবহার করছি যখন, তখন সেটা বলছি ই এর মাইনর, নট ডি মাইনর। তো ওটার সঙ্গে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। কর্ড আর স্কেল দুটো কিন্তু আলাদা জিনিস। স্কেলটা হচ্ছে সব কিছুর মাদার, মানে ওই স্কেল যদি ডি তোমার কাছে সা হয় তবে ওই স্কেলটা হচ্ছে তোমার কাছে ডি স্কেল, সেটা মেজর বা মাইনর যেটাই হতে পারে। ধরে নিলাম ডি মেজর স্কেল, সাইড পরে যদি শুদ্ধ গা ইউজ হয় সেটা ডি মেজর স্কেল, যদি কোমল গা ইউজ হয় সেটা ডি মাইনর স্কেল। কিন্তু ওই স্কেলটার মধ্যে কোনো হেরফের হচ্ছে না। কিন্তু ওই স্কেলের প্রত্যেক কটা নোটকে যখন আমি স্যাটিসফাই করবার জন্য একটা কর্ড ইউজ করছি, সেই কর্ডগুলো কিন্তু সবসময় ডি ওরিয়েন্টেড হবে না। তখন বাকি নোটগুলোর রেসপেক্টে আমাকে ভাবতে হবে। তখন ডি স্কেলের মধ্যে যে কটা নোট প্রেজেন্ট, তার সেই নোটগুলোরই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন করে কিন্তু আমাদের কর্ডসগুলো হবে। সেক্ষেত্রে আমি কখনোই ই মেজর ইউজ করতে পারি না, কারণ জি শার্প নোটটা কিন্তু আমাদের ডি স্কেলে নেই। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথায় আসি যে কর্ড কেন ব্যবহার করব, কর্ডের কি প্রয়োজনীয়তা, অ্যান্ড ভায়োলিনে কিভাবে কর্ড বাজতে পারে। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ভায়োলিন কর্ডাল ইনস্ট্রুমেন্ট নয়, মানে ভায়োলিন দিয়ে জেনারেলি কর্ড বাজানো হয় না। কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আমরা আরপেজিও ব্যবহার করে থাকি কর্ড রিপ্রেজেন্ট করবার জন্য, বাট সেটা বেসিক ওইরকমভাবে কর্ড বাজানোর জন্য নয়। ওটা একটা ধরন, একটা বাজনার ধরন বলতে পারো। তো কর্ড জেনারেলি কিসে বাজে? গিটার, পিয়ানো বা কিবোর্ড ইত্যাদি ইনস্ট্রুমেন্টগুলোতে, যেখানে মাল্টিপল স্ট্রিংস থাকে অ্যান্ড একসাথে অনেকগুলো নোট বাজানোর সুবিধে থাকে, সেই সব ইনস্ট্রুমেন্টগুলোতেই কর্ড বাজানো যেতে পারে। আমাদের ভায়োলিনের যে ব্রিজটা সেটা কিন্তু রাউন্ড শেপড, দ্যাটস ওয়াই আমরা একসাথে দুটো নোটের বেশি কিন্তু বাজাতে পারি না। তো সেজন্য ভায়োলিন একটা সোলো ইনস্ট্রুমেন্ট হিসেবে ধরা হয়, এটা কর্ডাল ইনস্ট্রুমেন্ট নয়। কিন্তু তাহলে আমাদের কর্ড জেনে কি হবে? তুমি যখন আর পাঁচজন মিউজিশিয়ানের সাথে কোথাও বাজাতে যাবে বা জ্যাম করবে, তখন কিন্তু তোমার কর্ড জানাটা প্রয়োজন। কারণ অন্য যে মিউজিশিয়ান তিনি থাকবেন, তিনি যখন একটা কর্ড বাজাবেন, তখন তোমাকে জানতে হবে ওই কর্ডটা বাজছে মানে আমার মেলোডি লাইনটাও ওই কর্ডের যে নোটগুলো হয় তার মধ্যে দিয়েই যাবে। বা তাকেও জানতে হবে তুমি কোন নোটটা বাজাচ্ছ, সেই ওরিয়েন্টেড কর্ড তিনি প্লে করবেন। তো তাই দুক্ষেত্রেই এই জ্ঞানটা কিন্তু জরুরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে কর্ড বাজানোর প্রয়োজন কেন? একদম বেসিক সহজ কথায় যদি বলি তাহলে শুনতে সুন্দর লাগার জন্য। তুমি যদি খেয়াল করো, একজন ভোকালিস্ট একা একা গান গাইছেন, হ্যাঁ অবভিয়াসলি সেটার একটা নিজস্ব বিউটি আছে। আমরা অনেক ক্ষেত্রে গ্রাম বাংলায় গিয়ে বা শান্তিনিকেতনে বিশেষ করে যখন যারা গেছি তারা জানি, বিভিন্ন বাউল রাস্তাঘাটে গান করে বেড়ান, ওনাদের ওই গানটা শুনতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। কিন্তু খেয়াল করো তার হাতে একটি একতারা বা দোতারা বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে যেটাকে উনি নিজেও বলে সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট। তো আমরাও সেটাই বলি যে একটা গানের এগেনস্টে বা কোনো একটা সোলো ইনস্ট্রুমেন্টের পেছনে যদি একটা সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট বাজানো হয় তো সেটা অনেক বেশি মাধুর্যটা বাড়িয়ে তোলে। সেই জন্যই আমাদের কর্ডাল ইনস্ট্রুমেন্ট বাজানোর প্রয়োজন পড়ে, বা ওভারঅল মিউজিকটাকে অনেকটা ভরাট করতে পারে এই ইনস্ট্রুমেন্টগুলো, সেজন্য এটার ইম্পর্টেন্স। যা যা কর্ড নিয়ে আলোচনা করলাম সেগুলোকে বলা হয় হচ্ছে ট্রায়াডস। ট্রায়াড কেন? তিনটে নোট নিয়ে তৈরি একটা কর্ড। জেনারেলি এরকম আরও তিনটে বা চারটে বা পাঁচটা বা 7-8টা নোট নিয়েও একটা কর্ড তৈরি হয়, সেগুলো প্রচণ্ড কমপ্লেক্স একটা কর্ড। তো আপাতত সেই বিষয়ে আমরা ঢুকছি না, আমরা ট্রায়াডের মধ্যেই আছি। জেনারেলি ট্রায়াডে ফার্স্ট, থার্ড আর ফিফথ নোটের ব্যবহার হয়, আর কোনো ক্ষেত্রে এর সাথে রুট নোট, আপার অক্টেভের রুট নোটটাও অ্যাড করে দেওয়া হয়। মানে ফার্স্ট, থার্ড, ফিফথ, রুট। সেই রুটটা ওপরেও হতে পারে, অনেক সময় নিচেও হতে পারে, সেটা ডিপেন্ডিং অন দ্য ইনস্ট্রুমেন্ট। কখন মানে সব কর্ড সব ইনস্ট্রুমেন্টের রুট বা আপার অক্টেভ পাওয়া সম্ভব নয়, সেই অনুযায়ী বাজানো হয়ে থাকে। তো এই হলো একটা ট্রায়াডের ফরমেশন। এবার আরও অনেক ধরনের কর্ড হয় যেটা বলছি, সেটা আপাতত আজকে থাক।
আমি যেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে একটা বা দুটো স্কেলের কর্ডাল রিপ্রেজেন্টেশন, মানে ডি মেজর অ্যান্ড এ মেজর স্কেলে কী কী কর্ড পসিবল বেসিক লেভেলে, সেগুলোর একটা ছবি তোমাদের দিয়ে রাখলাম, সেটা তোমরা দেখতে পারো। অ্যান্ড এইভাবেই যেভাবে বললাম সেই সূত্রগুলো ব্যবহার করে তোমরা আরও 10টা স্কেলের কিন্তু কর্ড বের করে নিতে পারো। এবার আসি কর্ড স্ট্রাকচারে। একটা কম্পোজিশনে সবসময় কিন্তু একটা পার্টিকুলার স্কেলে পুরোটা বাজে বা গাওয়া হয়। তো সেক্ষেত্রে স্কেলটা যখন সেম, মেলোডিটা যখন অলরেডি ক্রিয়েটেড, অলরেডি তৈরি হয়ে গেছে মেলোডিটা, যখন ওটা ডান, তখন কর্ডও ডান হয়ে থাকে, মানে সেই কর্ডটার একটা পার্টিকুলার স্ট্রাকচার থাকে। তো এবার কর্ড স্ট্রাকচারটা কিভাবে তৈরি হবে সেটা অবভিয়াসলি ডিপেন্ড করছে গানের মেলোডির ওপর। জেনারেলি আমাদের কিছু খুব ইজি কর্ড স্ট্রাকচার আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে 1 3 5 4 বা 1 3 4 5, মানে এখানে 1 মানে হচ্ছে ওই স্কেলের ফার্স্ট নোটের অ্যাকর্ডিংলি যে কর্ডটা হয় সেটাকে বলছে। তো 1 3 4 5 কর্ডটার মানে হলো, যদি ডি মেজর স্কেলের ক্ষেত্রে বলি তাহলে 1 3 4 5 এই স্ট্রাকচারের কর্ডগুলো হবে ডি মেজর, এফ শার্প মাইনর, জি মেজর অ্যান্ড এ মেজর। এবার খেয়াল করো, আমি থার্ডের ক্ষেত্রে কিন্তু এফ শার্প মাইনর বললাম, তার কারণ আমি জানি অলরেডি যে ডি মেজর স্কেলে এফ শার্প মেজর কর্ডটা হয় না, এফ শার্প মাইনর কর্ডটাই হয়। ঠিক আগে যেভাবে তোমাদের ই মেজর নিয়ে বোঝালাম, ঠিক সেই সূত্র ব্যবহার করেই। তো এবার এই যে 1 3 4 5 একটা প্রি ডিফাইন্ড তোমাকে কর্ড স্ট্রাকচার আমি বলে দিলাম, এরকম কর্ড স্ট্রাকচারেই যে সবসময় প্রত্যেকটা কম্পোজিশন বাজবে, ইটস নট দ্য কেস। যে কোনো রকমের কর্ড স্ট্রাকচার, যে কোনো ধরনের নাম্বার সিস্টেমগুলো এখানে ইউজ হতে পারে, একের পরে ফিফথ ইউজ হতে পারে, বা ফিফথ দিয়ে শুরু হতে পারে, থার্ড দিয়ে শুরু হতে পারে, বা ফোর্থে এন্ড হতে পারে, এনিথিং ক্যান বি পসিবল। সেটা সবসময় ডিপেন্ড করছে কম্পোজিশনটা কী চাইছে তার উপর। তো অবভিয়াসলি বুঝতে পারছো, কর্ড স্ট্রাকচার জিনিসটা বুঝতে গেলে তোমাদের প্রত্যেকটা স্কেলে কী কী কর্ড পসিবল সে কর্ডগুলো আগে জানতে হবে, তারপর কম্পোজিশন অনুযায়ী তুমি সেটার প্রয়োগ করতে পারবে। সো এই ছিল কর্ডের ওভারভিউ একটা ভিডিও। যদি তোমাদের কোনো রকম কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের এই চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি কনসিডার সাবস্ক্রাইবিং অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।